Savvy Story Hut. Like, share and subscribe us. আপনারা শুনছেন স্যাভি স্টোরি হাট, আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার। আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের দুর্ধর্ষ লেখক শঙ্করসন রায় রচিত অলৌকিক আবহের প্রেক্ষাপটে গা ছমছম করা একটি ছোট গল্প। আমাদের গল্পগুলো পুরোটাই আমরা মোবাইল ফোনে তৈরি করি। এই সীমিত ব্যবস্থায় কিছু ভুল ত্রুটি থেকেই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আমাদের এই ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গল্প শোনার আনন্দ উপভোগ করুন ও আমাদের পাশে থাকুন। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না যেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন শঙ্করসন রায় রচিত অলৌকিক আবহের প্রেক্ষাপটে গা ছমছম করা ছোট গল্প, লগবুকের ছেঁড়া পাতা। আপনি এইখানে ক্যাম্প করেছেন কেন? আমার তাঁবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন একজন মাঝ বয়সী ভদ্রলোক। তিনি প্রশ্ন করলেন, তা এই অঞ্চলে ক্যাম্প করার মতন জায়গা তো এর চেয়ে ভালো কোথাও খুঁজে পাইনি। আমি জবাব দিলাম, নির্জন ফাঁকা জায়গা কাছাকাছি কেউ কোথাও নেই। জায়গাটি কেন নির্জন বোঝার চেষ্টা করুন। এইখানে একটা কয়লা খনি ছিল, নাম পোড়াডিহি কলিয়ারি। বছর খানেক আগে খনির মধ্যে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে খনিটি জলে ডুবে যায় এবং খনির মধ্যে যারা কাজ করছিল সকলেই মারা পড়ে। তারপর কলিয়ারিটা বন্ধ হয়ে যায়। কলিয়ারি সকলেই এখান থেকে চলে যায়। আপনি পরিত্যক্ত এই কলিয়ারির পাশের মাঠের মধ্যে ক্যাম্প করেছেন। তাতে ক্ষতি কি হয়েছে জানতে পারি কি? মৃতদের সঙ্গে সহাবস্থান করছেন আপনি। খনির মধ্যে যারা মরেছে তাদের একজনেরও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মরা মানুষকে আমি ভয় পাই না। খনি নিরাপত্তা বিভাগের অফিসার হরি সিং কিন্তু পান। এই দুর্ঘটনার তদন্তের কাজে এসেছেন তিনি, অথচ এখানে ক্যাম্প করে থাকছেন না। খনির মধ্যে যারা মারা পড়েছে তাদের মধ্যে বিশেষ একজন সম্বন্ধে তার অস্বস্তি আছে। তাই নাকি? কে সে? এই খনিরই ম্যানেজার সুমন্ত মিত্র। হরি সিং কিন্তু তার তদন্তের ফলে এই সিদ্ধান্তে এসেছে যে খনির মধ্যে দুর্ঘটনার জন্য সেই দায়ী। খনির মধ্যে দাহ্য বিস্ফোরক মিথেন গ্যাস জমে আছে জেনেও নাকি সে খনিটাকে চালু রেখেছিল। হরি সিং তার রিপোর্টে এই কথা লিখেই কিন্তু ভয় পেতে শুরু করেছেন। তার আশঙ্কা সুমন্ত হয়তো বেরিয়ে এসে কি যাতা বলছেন? হরি সিং এর মতন একজন বিজ্ঞানী ভূতে ভয় পান? মৃদুমন্দ হাসতে হাসতে আমি বললাম, কিন্তু আমার সে ভয় নেই। হরি সিংকে গিয়ে বলুন ভূত থাকলেও তার কিছু করার ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। কিন্তু সিংজি এ জাতীয় সিদ্ধান্তে এলেন কি করে জানতে খুব ইচ্ছে করছে। কারণ বিস্ফোরক গ্যাসে ভরা খনিতে জেনে শুনে কাজ চালানো তো সুমন্তবাবুর পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল। তার মানে কি এই যে সুমন্তবাবু আত্মঘাতী হতে চেয়েছিলেন?
হয়তো তাই, প্রৌঢ় ভদ্রলোক গম্ভীর মুখে বললেন। শুনেছি টাকা পয়সা টানাটানি চলছিল তার। ক্ষতিপূরণ বাবদ স্ত্রীকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে চেয়েছিল সুমন্ত, কিন্তু হরি সিং এর এই রিপোর্টের দরুন সুমন্তের স্ত্রী ক্ষতিপূরণ হিসাবে 1 পয়সাও পাবেন কিনা সন্দেহ। আহা হা হা, খুবই দুঃখের কথা। অবশ্যই, কিন্তু যাক সে কথা। চলুন গৌরাঙ্গীর ডাক বাংলোয় গিয়ে থাকবেন। না 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 না, আমি এখানেই থাকবো। এখানে থাকতে একটুও ভয় করছে না আমার। পরেশ, তুমি ভয় পাচ্ছ না তো? প্রশ্নটা আমি আমার ফিল্ড অর্ডারলি পরেশ গিরিকে করি। আগে না স্যার। পরেশ গম্ভীর মুখে জবাব দিল। আপনি যখন ভয় পাচ্ছেন না, তখন আমি পাবো কেন? প্রৌঢ় ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ তার মাথা চুলকোতে চুলকোতে বললে, আপনি বা আমি ভয় না পেলেও জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। জলে ডুবে থাকা এতগুলো মরা মানুষের পাশাপাশি থাকা। জলে ডুবে থাকা মরা মানুষেরা পচে গলে জলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। আমি বললাম, তাদের দরুন ভয় পাওয়ার কিছু নেই। জায়গাটি হলো রূপনারায়ণপুর থেকে 10 কিলোমিটার দূরে গৌরাঙ্গি। গৌরাঙ্গির চারপাশে ছোটখাটো কয়েকটা কয়লার খনি আছে, তবে কয়লা নয়, অন্যান্য খনিজের খোঁজে গিয়েছি আমি ওখানে। তাঁবু খাটিয়ে অস্থায়ী আবাস গড়ে তুলেছি। দিন 15 আমার ওখানে থাকার কথা। খনিজের খোঁজে ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করার আগে পরিত্যক্ত খনিটিকে পরীক্ষা করার ঝোঁক চাপল আমার। যেখানে পরেশ ও আমি তাঁবু খাটিয়েছি সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলে একটা ঢিবি, ঢিবির ওপাশে খনি, জং ধরা লোহার ডেরিকের নিচে শ্যাফটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল অতল স্পর্শী গহ্বর। অন্ধকারে কিছুই দেখা না গেলেও আর্দ্রতার আভাস পাই। বুঝতে পারি খনির ভেতরকার সুড়ঙ্গগুলি সব জলে ভরে আছে। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু যেন অস্বস্তি বোধ করি। নিঃশ্বাসের কষ্ট হতে থাকে। মনে হয় নিঃশ্বাস নেওয়ার মতন যথেষ্ট হাওয়া ওখানে নেই। স্পষ্ট বুঝতে পারি যে খনির মধ্যে জল ছাড়া আছে বিষাক্ত বাতাস। সরে আসি ওখান থেকে। তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এসে তাঁবুর মধ্যে ঢুকে খনির বিষ এখানকার বাতাসকে দূষিত করছে কিনা বোঝার চেষ্টা করি। কয়লা খনির বিষাক্ত গ্যাস গন্ধ ও বর্ণহীন, কাজেই বাতাসে তার অস্তিত্ব আছে কি নেই তা আমাদের শরীরের উপর তার প্রতিক্রিয়া দিয়ে বুঝতে হবে। খানিকক্ষণ তাঁবুর মধ্যে বসে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিই। কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ করি না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না। কাজেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই সিদ্ধান্তে আসি যে খনির বিষাক্ত গ্যাস খনির মধ্যেই সীমাবদ্ধ আছে। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে। রাত্রে আমাকে খাবার পরিবেশন করতে করতে পরেশ বললে, কি সাংঘাতিক অন্ধকার স্যার। আরে কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার তো হবেই। আমি বললাম, কিন্তু এত অন্ধকার তো আর কোথাও হতে দেখিনি। যত অন্ধকার হওয়া উচিত তার চেয়ে ঢের বেশি অন্ধকার আকাশ থেকে নেমে এসেছে। আরে ধুর, কি যাতা বলছো তার ঠিক নেই। ঠিকই বলেছি স্যার। পরেশ
গম্ভীর মুখে বললে, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি। আজকের রাতটা বড় খারাপ স্যার। মাঝরাতে পরেশের ডাকে আমার ঘুম ভেঙে যায়। ধর্মর করে উঠে বসি বিছানায়। খাটের পাশে টুল থেকে চশমা তুলে নিয়ে চোখে এঁটে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরেশের ভয়ার্ত ফ্যাকাশে মুখ দেখতে পাই। এতই ভয় পেয়ে গিয়েছে সে যে তার মুখ ফুটে কোনো কথা বেরোচ্ছে না। আমি উঠে দাঁড়িয়ে পরেশের কাঁধে হাত রেখে তাকে ঝাঁকানি দিতে দিতে বললাম, কি ব্যাপার, কি ব্যাপার পরেশ, কি হয়েছে তোমার? সে এসেছে, সে এসেছে। কম্পিত স্বরে পরেশ বললে। কে? যার জন্য আরো অন্ধকার আকাশ থেকে নেমে এলো। কি যা তা বলছো তার ঠিক নেই। যা তা নয় স্যার, কলিয়ারির পাশের টিভির উপর কুয়াশা নড়ে চড়ে। মনে হচ্ছে ওই টিভির উপর দাঁড়িয়ে আছে। তবে চলো দেখি। না হুজুর, না, যাবেন না, যাবেন না। পরেশ আত্মস্বরে বললে। গায়ে চাদর চড়িয়ে আমি বেরিয়ে এলাম তাঁবু থেকে, পরেশের নিষেধে কর্ণপাত না করে। তখন আকাশে আত্মপ্রকাশ করেছে কৃষ্ণপক্ষের এক ফালি সরু চাঁদ। অন্ধকার ফিকে হয়ে গিয়েছে। কলিয়ারির পাশের ঢিবিটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ঢিবির উপর চাপ চাপ কুয়াশা ছাড়া আর কিছুই নেই। পরেশের দিকে তাকিয়ে বললাম, কই, কুয়াশার মধ্যে কোনো রকম নড়াচড়া তো দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন না হুজুর, এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু কিন্তু একটু আগেই আমি দেখেছিলাম। তার মানে আমাকে দেখে পালিয়েছে। আমাকে দেখে যে পালায় তাকে ভয় পাওয়ার কিছু নেই। যাও, তোমার তাঁবুর মধ্যে ঢুকে পড়ো, সকাল হওয়ার আগে আর বেরিও না। কিন্তু আধ ঘন্টার মধ্যেই পরেশ তার তাঁবু থেকে বেরিয়ে আসে। আমার তাঁবুর মধ্যে ঢুকে ভয়ার্ত কণ্ঠে বললে, স্যার, স্যার, আমার তাঁবু ধরে ঝাঁকানি দিচ্ছে স্যার। কে ঝাঁকানি দিচ্ছে? আমি আবার বেরিয়ে আসি আমার তাঁবু থেকে। আরে হাতে নাতে ধরে ফেলতে পারছো না? চলো দেখছি। খোঁজাখুঁজির পরও ধরাছোঁয়ার মধ্যে কাউকেই পাওয়া যায় না। আমি পরেশকে বললাম, তোমার তাঁবুর মধ্যে কেউই ঝাঁকানি দিচ্ছে না, হয়তো বাতাসে নড়ে উঠেছে। বাতাস কই? হ্যাঁ, বাতাস কই যে বাতাসে নড়ে উঠবে? পরেশ ঝাঁঝালো স্বরে বলে ওঠে, বাতাস না থাকলে বেঁচে আছো কি করে? সে যাই হোক পরেশ, আমাকে আর বিরক্ত না করে ঘুমোতে দাও। বড্ড ঘুম পেয়েছে। আর ভয় যদি পেয়ে থাকো আমার তাঁবুতে এসে শোও। আমার কথার ওপর কোনো কথা না বলে পরেশ আমার তাঁবু থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ বাদেও সে আর ফিরে এলো না দেখে আমার মনে হলো সে হয়তো এখন আর ভয় পাচ্ছে না, কিংবা তার তাঁবুতে ঝাঁকানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। পরদিন সকালে পরেশ যথারীতি চা নিয়ে এলো আমার তাঁবুতে। টুলের উপরে চায়ের কাপের সঙ্গে একটি খাম রাখলো, মুখ বন্ধ খাম। তার ওপরে খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিংয়ের নাম লেখা আছে। কে দিয়ে গেল এটা? আমি প্রশ্ন করি। রাতে যে এসেছিল সে। পরেশ গম্ভীর মুখে জবাব দিল, আমার তাঁবু
করতে অনেকক্ষণ ধরে ঝাঁকানি দেওয়ার পর ঢুকে পড়েছিল তাঁবুর মধ্যে। কে সে? দেখেছো তুমি তাকে? না, দেখিনি। পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কম্বল সরিয়ে দেখার সাহস হয়নি আমার, স্যার। ঘর থেকে সে বেরিয়ে যাওয়ার পর আমার ক্যাম্প খাটের পাশের টুলের উপর এই চিঠিটাকে পড়ে থাকতে দেখলাম। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তাকে গৌরাঙ্গী সরকারি বিশ্রাম গৃহে পেয়ে গেলাম। পোড়াডিহি কলিয়ারি দুর্ঘটনার তদন্ত শেষ করে তিনি তখন ধানবাদে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। চিঠিটা পড়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। अरे बाप बाप, इन्वेस्टिगेशन का काम फिर से नतून करे शुरू करते होबे। लेकिन ये तो दिन কোথায় ছিল এই কাগজটা? তা তো জানি না সিংজি, আজই আমার ফিল্ড অর্ডারলি পরেশ দিল এটা আমাকে। কিন্তু কি লেখা আছে ওতে? পাড়াডিহি কলিয়ারি ম্যানেজার সুমন্ত মিত্রের লিখন আছে। দুর্ঘটনা ঠিক আগে মুহূর্তে লিখেছেন তিনি। আসলে এটা কলিয়ারি লগ বুকের খান ছেঁড়া পাতা। কিন্তু কি লিখেছেন তিনি? আপনি খুদ পড়িয়ে দেখেন। সুমন্ত্রবাবু লিখেছেন, কয়লা স্তরের মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা গ্যাস পকেট। হঠাৎ তার মধ্যে থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করেছে। এই গ্যাস পকেটের অস্তিত্ব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, আমার জানার কথাও নয়। কারণ গ্যাস বেরিয়ে আসা শুরু না হওয়া পর্যন্ত সে যে আছে তা বোঝার কোনো উপায় নেই। ঠিক ঠিক এখনই ব্লাস্টিং শুরু হবে। শর্ট ফায়াররা তার কাজ শুরু করে দিয়েছে। তাকে তাকে আটকাতে পারবো না। এখান থেকে আমি চিৎকার করলেও সে শুনতে পাবে না। কাজেই সর্বনাশ আসন্ন। এরপর আর কিছু লিখতে পারেননি সুমন্ত মিত্র। নিচে অনেক কষ্টে নিজের নাম স্বাক্ষর করেছেন। খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিং বললেন, সুমন্ত বাবু যা লিখেছেন তা যদি সচ হয়, খনির মধ্যে আগে কখনো গ্যাস ছিল না। বিস্ফোরণের মুহূর্তে কৈলাস স্তরে লুকোনো গ্যাস পকেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসেছিল। সো খনির এই ইনসিডেন্টের জন্য সুমন্ত মিত্র দায়ী নয়। খনির লগবুকের ওই ছেঁড়া পাতার ভিত্তিতে নতুন করে তদন্ত হলো এবং সুমন্ত মিত্র অব্যাহতি পেলেন খনির দুর্ঘটনার দায়িত্ব থেকে। এতে খুশি হলেন সুমন্তর হিতৈষী বন্ধুরা, কারণ এই দুর্ঘটনার ব্যাপারে সুমন্ত নির্দোষ প্রমাণিত হওয়াতে সুমন্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের টাকা আদায় করে নিতে আর কোনো অসুবিধে হবে না। লগবুকের ছেঁড়া পাতাটিকে জলে ডোবা খনি থেকে কে তুলে নিয়ে এসে পরেশকে দিল, এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব অবশ্য হরি সিং পেলেন না। পরেশ তাকে চোখেই দেখেনি। কলিয়ারির পাশের ঢিপির উপরে সে যখন এসে দাঁড়িয়েছিল তখন কুয়াশার সঙ্গে মিলে মিশে একাকার হয়েছিল সে। পরে যখন পরেশের তাঁবুর মধ্যে ঢুকেছিল তখন তার দিকে তাকাবার সাহস হয়নি পরেশের। তবে সে ঢুকতেই তাঁবুর ভেতরকার বাতাস নাকি স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছিল। পরেশের ধারণা সে জলের মধ্য থেকে উঠে এসেছিল।
শেষ করছি আজকের গল্প লগ বুকের ছেঁড়া পাতা। উপস্থাপনায় আমি সব্যসাচী। আপনারা শুনছেন স্যাবি স্টোরি হাট, বাংলা সাহিত্যের ছোট গল্পের সম্ভার। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।